মিয়ানমার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার অং সান সুচি, বন্ধ টেলিফোন ও ইন্টারনেট সেবা, জরুরি অবস্থা ঘোষণা সেনাবাহিনী। রাজধানীতে ইউল্যাবের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা, মূল অভিযুক্ত সহ 2 জন গ্রেপ্তার। একষট্টি জেলায় পৌঁছেছে করোনার 50 লাখ টিকা। 3 জেলায় যাবে উপহারের ডোজ। এ পর্যন্ত জমা 20,000 আবেদন। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক 27 মার্চ, জানালেন পররাষ্ট্র সচিব। বিশেষ বিমান চলাচল সুবিধা বাড়ল 3 মাস। শুরু হলো বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি। এবার করোনার কারণে 21শে বই মেলা পিছানো সহ সীমিত থাকছে আয়োজন। আমন্ত্রণ 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। মিয়ানমারে 1 বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে সেনাবাহিনী। পুরো দেশের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি তাদের। অং সান সুচি আটক হওয়ার পর এই ঘোষণা এলো। সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন প্রেসিডেন্ট উইন মিন্ট সহ ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারাও। বন্ধ রয়েছে টেলিফোন, ইন্টারনেট, রেডিও, টেলিভিশন সম্প্রচার। দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। আবারও সেনা অভ্যুত্থানের দ্বারপ্রান্তে মিয়ানমার। পার্লামেন্ট অধিবেশন শুরুর দিনই দেশটিতে নতুন রূপ নিল বেসামরিক সরকার ও সেনাবাহিনীর বিরোধ। 10 বছর পর আবারও আটক হলেন শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি। আটক হয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট। বিবিসি জানিয়েছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আটক করেছে মিয়ানমারের সেনাবাহিনী। রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরে মোতায়েন করা হয়েছে সেনা। নেপিদোতে বন্ধ রয়েছে টেলিফোন ও ইন্টারনেট সেবা। একদিন আগেই মিয়ানমারে অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিয়ে সংবিধান মেনে চলা ও আইন অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেয় দেশটির সেনাবাহিনী। এরপরই নেওয়া হলো এমন পদক্ষেপ। শুক্রবার মিয়ানমারে সেনা অভ্যুত্থানের শঙ্কা প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব। দেশটিতে গত 8 নভেম্বরের নির্বাচনের পর বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর উত্তেজনা বাড়তে থাকে। নির্বাচনে সুচির দল সংখ্যাগরিষ্ঠতা পেলেও তা মানতে নারাজ সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। ভোট জালিয়াতির অভিযোগ তোলে তারা। 2011 সালে দীর্ঘ 50 বছরের সেনা শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে ফেরে মিয়ানমার। কিন্তু দেশটির পার্লামেন্টের 25% সেনাবাহিনীর হাতে রয়েছে। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা হচ্ছে। এতে আসামি করা হচ্ছে ওই শিক্ষার্থীর 4 সহপাঠী সহ 5 জনকে। মূল অভিযুক্ত রায়হান সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর উত্তরা একটি রেস্টুরেন্টে গত বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের এক শিক্ষার্থীকে মদ পান করান তার সহপাঠীরা। সেখানে উপস্থিত সবাই মদ পান করে। পরে মেয়েটিকে নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুরে তার এক বান্ধবীর বাসায়। সেখানে রাতে মর্তুজা রায়হান চৌধুরী মেয়েটিকে ধর্ষণ করে বলে মামলার এজাহারে বলা হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে ইবনে সিনা, পরে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা। আর তার বন্ধু আরাফাতকে ভর্তি করা হয় সিটি হাসপাতালে। সেখানে শনিবার মারা যায় আরাফাত, আর রবিবার মারা যান ওই তরুণী। এ ঘটনায় 5 জনকে আসামি করে মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা। তারা সবাই ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে রায়হান যে রেপ করেছেন বলেছেন, রায়হানকে আমরা গ্রেপ্তার করেছি। তাছাড়া যে বাসায় নেওয়া হয়েছিল তাকে মোহাম্মদী হোমসে, সেখানে যে মেয়েটা প্রশ্রয় হয়েছে সেই মেয়েটাকে আমরা গ্রেপ্তার করেছি। অতিরিক্ত মদ পান ও ধর্ষণের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। প্রাথমিক যেটা মনে হয়েছে, একটি হচ্ছে তাকে অতিরিক্ত মদ্যপান, সে হয়তো মদ্যপানের মধ্যে কোনো বিষাক্ত কিছু থাকতে পারে। আর দ্বিতীয়ত তাকে হয়তো করে বেশি খাওয়ায়, এটা পরবর্তী হতো তাকে তো ওই বাসায় এনে তাকে যে রেপ ঘটিত যে ঘটনাটি ঘটেছে সেটা মিলে তার একটা মৃত্যুর কারণ। মামলার অজ্ঞাত আসামি উত্তরার ওই রেস্টুরেন্টে মদ নিয়ে গিয়েছিলেন। তাকে ধরতে কাজ করছে পুলিশ। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের 61 জেলায় পৌঁছেছে ভ্যাকসিন করানো করোনা টিকার 50 লাখ ডোজ।
বাকি 3 জেলা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে উপহারের ভ্যাকসিন পৌঁছে দেবে স্বাস্থ্য অধিদপ্তর। তবে টিকা নিতে গত 4 দিনে সুরক্ষার ওয়েবসাইটে আবেদন পড়েছে মাত্র 20,000। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 4 ফেব্রুয়ারি চালু হবে সুরক্ষা অ্যাপের মোবাইল ভার্সন। উপজেলা পর্যায়ে নিবন্ধন প্রক্রিয়া সহজ করার কথাও ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। 10 জেলা নিয়ে খুলনা বিভাগ। এই বিভাগের জন্য করোনার টিকা বরাদ্দ 5,88,000। এরই মধ্যে পৌঁছে গেছে টিকা। সিলেট বিভাগেরও বেশিরভাগ জেলাতেই টিকা পৌঁছেছে। নিয়ন্ত্রিত তাপমাত্রায় বিশেষ ফ্রিজার ভ্যানে টিকা যাচ্ছে জেলায় জেলায়। তাপমাত্রা ও সংখ্যা ঠিক আছে কিনা তা দেখে টিকা গ্রহণ করছে স্বাস্থ্য বিভাগের আলাদা কমিটি। 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় টিকা সংরক্ষণ করা হচ্ছে জেলা উপজেলার ইপিআই স্টোরে। কমিটির উপস্থিতিতে আমরা তাপমাত্রা দেখে গাড়ির ভিতরে তাপমাত্রা দেখেছি, আমাদের যে আইএলআর আছে সব তাপমাত্রা দেখে আমরা আমাদের 14টি কার্টন অর্থাৎ 16,800 ভায়াল ভ্যাকসিন আমরা এইমাত্র রিসিভ করলাম। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, সোমবারের মধ্যে সারা দেশে পৌঁছাবে টিকা। সিরিঞ্জ, কোল্ড বক্স এবং আনুষঙ্গিক জিনিসপত্র আমাদের আছে এবং এগুলো সবগুলো যাচ্ছে, সবগুলো সব জায়গায় এখনো পৌঁছায় নেই, তবে আশা করছি 2-1 দিনের মধ্যে সব জায়গায় পৌঁছে যাবে। 7 ফেব্রুয়ারি সারা দেশে শুরু হবে টিকা দেয়া। প্রথম দফায় টিকা পাবেন 60 লাখ মানুষ। নিবন্ধন ছাড়া কেউ করোনার টিকা নিতে পারবে না। তবে 27 জানুয়ারি সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন শুরু হলেও আবেদন পড়েছে খুবই কম। উপজেলা পর্যায়ে তথ্য সেন্টারের মাধ্যমে নিবন্ধনের কথা ভাবছে স্বাস্থ্য বিভাগ। প্রত্যেকটা উপজেলায় কিন্তু আমাদের এই ইন্টারনেট কানেকশন সহ আমাদের ল্যাপটপ সহ দেয়া আছে। স্থানীয় ওখানে জানেন আইসিটিরও একটা করে অফিস আছে, তাদের লোক এবং আমাদের লোক সহ টিকার দিন না, যেদিন টিকা দেবে সেদিন না, তাদেরকে এমনি এলাকায় ঘোষণা দিয়ে দেওয়া হবে যে আপনারা যার যখন সুবিধা মতন এসে এটা রেজিস্ট্রেশন করে যান। মোবাইল ফোন থেকে নিবন্ধন করতে সুরক্ষা অ্যাপ গুগল প্লে স্টোরের রিভিউয়ে আছে। চালু হতে পারে 4 ফেব্রুয়ারি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 26শে মার্চ ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক 27শে মার্চ। দিল্লি থেকে ফিরে কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ফেব্রুয়ারির শেষে ঢাকা আসতে পারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলার সঙ্গে বৈঠকে বসতে বৃহস্পতিবার 3 দিনের জন্য দিল্লি যান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এই সফরের মূল এজেন্ডাই ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের আলোচ্য সূচি নির্ধারণ নিয়ে আলোচনা। সফর শেষে ঢাকায় ফিরে সচিব জানান, 2 প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের আগে 2 দেশের স্বরাষ্ট্র, পানি সম্পদ, বাণিজ্য ও নৌ পরিবহন সচিবদের বৈঠক হবে। এর মধ্যে পানি সম্পদ সচিবদের বৈঠক দিল্লিতে, বাকি 3টি ঢাকায় হওয়ার কথা রয়েছে। 26শে মার্চে এসে সকালের দিকে আসলেন, দুপুরে আসলেন, তারপরে আমাদের মেইন প্রোগ্রাম তো আফটারনুন থেকে হবে, তো সেগুলো অ্যাটেন্ড করে রাত্রেবেলা হয়তো একটা অফিসিয়াল ব্যাংকুয়েট বা যা করার, এবং সেক্ষেত্রে 27শে মার্চে বায়োল্যাটারাল টক্স বা অন্য যদি ঢাকার বাইরে যদি কোনো প্রোগ্রাম আমরা রাখতে পারি সেগুলো আমরা 27শে মার্চ করে উনি চলে যাবেন। 2 দেশের সচিব পর্যায়ের বৈঠকে তিস্তা চুক্তির অগ্রগতি নিয়ে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরা হলে আবারও আশ্বস্ত করে ভারত। এপ্রিলে পশ্চিমবঙ্গে রাজ্যসভা নির্বাচন, তাই মোদির এ সফরে তিস্তা নিয়ে আশা দেখছেন না মাসুদ বিন মোমেন। তবে এরকম অ্যাসিওরেন্স এর আগেও তারা দিয়েছে, এবারও তারা দিয়েছে। তার জন্য যে আমাদের অন্য আরও যে 6টা নদীতে যে এগ্রিমেন্টগুলো পেন্ডিং আছে, ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, সেগুলো যেন আমরা স্যামলটেনিয়াসলি এগিয়ে নিতে পারি বা আমরা প্রায়োরিটাইজ করতে পারি। সেক্ষেত্রে কুশিয়ারার একটা আছে যে একটা এমওইউ দরকার আছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবারও দিল্লির সহযোগিতা চেয়েছে ঢাকা। তাদের মিয়ানমারে ফেরার পরিবেশ তৈরিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত ও জাপান। তারা মিয়ানমারের সাথে তারা এঙ্গেজড আছে এবং তারা যখন when the time comes তখন তাদের ওই পারের যে ইনভলভমেন্টগুলো আমরা বলেছি সেগুলোর ব্যাপারে তারা আমাদেরকে সহযোগিতা করবে। এছাড়া করোনা মহামারীতে 2 দেশের মধ্যে বিশেষ বিমান চলাচলের সুবিধা এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। শিগগিরই পর্যটন ভিসা চালু হবে বলেও জানিয়েছে দিল্লি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি, কিন্তু বাংলাদেশের বিরোধী দলে সঠিক নেতৃত্ব না থাকায় জনগণ আস্থা পায় না বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে সংসদ ভবনের শপথ কক্ষে মুজিব বর্ষের ওয়েবসাইট ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের অডিও ডিজিটাল সংকলন কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সময়ে ইতিহাস বিকৃতির অপচেষ্টা হলেও সত্য আজ প্রতিষ্ঠিত। এ সময় নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার তাগিদ দেন তিনি। বলেন, রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে ভিত স্থাপন করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে জাতীয় সংসদের স্পিকারকে ডিজিটাল প্রদর্শনী ঘুরে দেখান প্রধানমন্ত্রী। কারণ আমি বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আমার আছে, তখন বিরোধী দলের থেকে কি কি সমস্যার মোকাবেলা করেছি সেটা আমরা জানি, যে কারণে আমরা কিন্তু আর সেই সমস্যাগুলি সৃষ্টি করি না। যদিও এখন যেটা সমস্যা হয়ে গেছে যে বিরোধী দল বলতে যে দলগুলি আছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে ঠিক জনগণের আস্থা বিশ্বাসটা তারা সেভাবে অর্জন করতে পারেনি। কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার, এতে কোনো সন্দেহ নেই। আমরা চাই আমাদের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক। চাকুরি দেওয়ার নামে 500-র বেশি ব্যক্তিকে প্রতারণার অভিযোগে মাহিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যে সেখানে গিয়ে অভিযানে নির্বাহী পরিচালক সহ 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মিলেছে 700-র বেশি জীবন বৃত্তান্ত ও 50-টির বেশি ভুয়া আইডি কার্ড। রাজধানীর আফতাবনগরে ডি ব্লকের বহুতল ভবন নূর টাওয়ার। অভিযোগ, এর 10 তলায় অফিস খুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা করছিল মাহিয়া ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। অন্য প্রতিষ্ঠানের নিবন্ধন ব্যবহার করছিল তারা। রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য ও স্বাস্থ্য খাতে চাকরি দেওয়ার নামে দিচ্ছিল বিজ্ঞাপন। চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এ অবস্থায় সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যে রোববার সেখানে যায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এবং তাদের কিন্তু কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার জন্য সরকার তথা RRRCর যে অনুমোদন বা অনুমতি লাগে তাদের কিন্তু সেটিও নাই। অর্থাৎ টোটালি কিন্তু একটা প্রতারণা বা অনুমতি ছাড়া, অনুমোদন ছাড়া তারা কিন্তু এইরকম একটা প্রতারণামূলক কাজ লাস্ট কয়েক মাস ধরে করে যাচ্ছিল বলে আমরা তাদের সাথে দীর্ঘ সময় যে তথ্যপাত্র আমরা উদ্ঘাটন করেছি সেখানে বেরিয়ে এসেছে। মাহিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা বারী পলাতক হলেও গ্রেপ্তার হয়েছেন নির্বাহী পরিচালক মোহাম্মদ বাবুল আহমদ, পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ মিজানুর রহমান ও ভাইস চেয়ারম্যান আহমদ আলী সহ 10 কর্মী। সর্বমোট 11 জনকে আমরা পেয়েছি, তার মধ্যে 10 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। সেখানে আমাদেরকে এখানে 8 জন আছেন এবং বাকি 2 জন তাদের বয়ানের ভিত্তিতে অন্য একটা জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারা স্বীকার করেছে যে তারা এই প্রতারণাটা প্রায় কয়েক মাস ধরে চালিয়ে আসছে এবং তাদের কিন্তু টার্গেট কিন্তু অনেক বেশি ছিল। প্রতারিত ব্যক্তিদের টাকা উদ্ধার ও আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তারা কেবল বলে এখানে জব, এখানে জব, এখানে জব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে অবৈধভাবে চলাচল করছে বিভিন্ন আন্তঃজেলা পরিবহনের অন্তত 550 বাস। রুট পারমিট না থাকলেও আব্দুল্লাহপুর থেকে সায়দাবাদ পর্যন্ত যাত্রী তোলায় শহরে সৃষ্টি হচ্ছে যানজট। ট্রাফিক পুলিশ বলছে, করোনায় শিথিলতা দেখানোর সুযোগ নিচ্ছে কিছু পরিবহন মালিক। শিগগিরই অভিযান চালানো হবে এসব বাসের বিরুদ্ধে। দূরপাল্লা রুটে চলাচল করে শ্যামলী পরিবহনের এই বাসটি গাজীপুরের চন্দ্রা থেকে সায়দাবাদ হয়ে যাবে চট্টগ্রাম। তবে রাজধানীতে ঢোকার অনুমতি বা রুট পারমিট নেই। অনুমতির তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যাত্রী তুলেছে বাসটি। রুট পারমিট নিয়ে প্রশ্ন করলে চালক দিচ্ছেন নানা অজুহাত। পুলিশ জানিয়েছে, শুধু রুট পারমিট নয়, এ বাসটির রাস্তা চলাচলের ফিটনেস সনদও নেই। আমি তো ওই গাড়িটা নিয়ে কেবল আসছি আজকে। কোম্পানি তো মনে করেন এক এক সময় এক এক ড্রাইভার চালায়, আমি তো জানি যে কাগজপত্র সব আছে। এখানে ফিটনেসটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটার জন্য আমরা একটা প্রসিকিউশন দিব। লাইসেন্সটা ঠিক আছে, ট্যাক্স টোকেন ঠিক আছে, আর রুট পারমিট দেখাতে পারতেছে না। আব্দুল্লাহপুর থেকে রাজধানীর প্রগতি সরণ দিয়ে সায়দাবাদ বাস টার্মিনাল এবং সেখান থেকে চট্টগ্রাম, নোয়াখালী সহ বেশ কিছু জেলায় 21 স্টার লাইন, হিমাচল সহ বেশ কয়েকটি পরিবহনের অন্তত 550 বাস চলছে রুট পারমিটের তোয়াক্কা না করেই। আর এ কারণেই বাড়ছে নগরীর যানজট।
বাস মালিকদের এক অংশ জানান আন্তজেলা পরিবহনের বিভিন্ন গাড়ির নাম ব্যবহার করে অনেক মালিক রাজধানীর ভেতরেও বাস চালাচ্ছেন। আমাদের এই পরিবহনের সুনামটাকে অনেকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নেত্রকোনা স্টারলাইন, কোতোয়ালিপাড়া স্টারলাইন নাম দিয়ে কিছু পরিবহন মালিক এই আমাদের নামটা অসাধুভাবে ব্যবহার করছে। আমরা এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। পুলিশ বলছে করোনাকালে যাত্রী সমস্যা বিবেচনা করে মানবিক কারণেই আন্তজেলা পরিবহন ঢুকতে দেওয়া হয় রাজধানীতে। তবে শিগগিরই রুট পারমিটহীন বাসের বিরুদ্ধে অভিযান চালানো হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ বলছে আন্তজেলা, আন্তঃবিভাগ ও মেট্রোপলিটন মোট 3 শ্রেণীতে দেওয়া হয় বাসের রুট পারমিট। আন্তজেলা পরিবহনের বাস ছাড়তে পারবে শুধুমাত্র টার্মিনাল থেকে। তাই এসব বাসের রাজধানীর ভেতরে চলার কোনো সুযোগ নেই। ওই রুট পারমিটেই উল্লেখ আছে তার স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট, এবং ঢাকা শহর থেকে যেগুলো ছেড়ে দেবে সবগুলো টার্মিনাল ভিত্তিকই স্টার্টিং পয়েন্ট আমরা নির্ধারণ করে দিয়েছি। তবে এর বাইরে যদি কেউ চলাচল করে থাকে সেটা অনিয়ম করছে। বিআরটিএর তথ্যমতে রাজধানীতে বাস চলাচলের মোট 388টি রুট আছে। এসব রুটে চলছে প্রায় 10,000 বাস মিনি বাস। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু ভাষা নয়, বাঙালির আত্মপ্রত্যয় উজ্জীবিত হওয়ার মাস ফেব্রুয়ারি। প্রতি বছর নানা আয়োজনে মাসটি উদযাপন হলেও এবার করোনার কারণে তা সীমিত করা হয়েছে। তাই বাহ্যিক আড়ম্বরের বদলে 21-এর মূল চেতনা বাস্তবায়নে ভাষার শুদ্ধতা রক্ষা ও চর্চা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশিষ্টজনেরা। ফেব্রুয়ারি বাঙালির সাংস্কৃতিক জাগরণের মাস। 21-এর বইমেলাকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শাহবাগ এলাকা, যার রেশ ছড়িয়ে পড়ে সারা দেশে। 47-এ দেশভাগের পরপরই পাকিস্তানি জান্তা আঘাত হানে বাংলা ভাষার ওপর। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার দাবিতে শুরু হয় আন্দোলন। 52-এর ফেব্রুয়ারিতে তা তুঙ্গে ওঠে। সেই 21শে ফেব্রুয়ারি বন্দুকের নল অগ্রাহ্য করে রাজপথে নামে মিছিল। শহীদ হন সালাম, রফিক, বরকত জব্বার সহ অনেকে। মাতৃভাষার জন্য বুকের রক্ত দেওয়ার এমন নজির বিশ্বে বিরল। যখন ভাষার উপর আঘাত করলো তখন কিন্তু শুধু শিক্ষিত লোক না, সাধারণ লোকও বুঝলো যে আমার মুখের ভাষাটা পর্যন্ত তারা কেড়ে নিতে চায়, এবং এটা কিন্তু কেউ মানতে পারে নাই। সুতরাং এই ভাষা আন্দোলন দিয়ে আমাদের এই দেশের স্বাধিকারের বা অধিকার অর্জনের যাত্রা শুরু। 1905 সাল থেকে শুরু করে 1911, 1947, 1952 এরকম অনেকগুলো সাল পেরিয়ে 1971-এ এসে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি। অতএব তার পেছনে যে ভাষার কথাটি ছিল সেটি আমাদের মান্য করতেই হবে। ফেব্রুয়ারিতে চেতনা শানিত করে মাতৃভাষার প্রতি প্রকৃত ভালোবাসা জাগিয়ে তোলার আহ্বান জানাচ্ছেন বিশিষ্টজনেরা। বলছেন শুধু আনুষ্ঠানিকতা নয়, প্রাত্যহিক জীবনে প্রয়োগ ঘটাতে হবে। শুদ্ধ ভাষায় কথা বলা, শুদ্ধ উচ্চারণে কথা বলা, সেই জায়গাগুলো কিন্তু আমাদের দায়িত্বের সাথে পরিশুদ্ধ করতে হবে, এবং অগ্রহণযোগ্য বানান এটা কিন্তু অন্তত লেখ্য ভাষায় গ্রহণযোগ্য না। সময় এসে ভাষাভিত্তিক চিন্তাকে আরও প্রসারিত করা, এবং এই ভাষা ভিত্তিক চিন্তাকে প্রসারিত করার জন্য পরিকল্পনার অংশ হিসেবে গ্রামগঞ্জে পর্যন্ত আমাদের এই ভাষা চিন্তাকে প্রসারিত করতে হবে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে প্রতি বছর 21-এর বইমেলা ও জাতীয় কবিতা উৎসব শুরু হলেও এবার তা হবে 18ই মার্চ থেকে। কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনও থাকছে সীমিত পরিসরে। বইমেলা সহ নানা আয়োজনে প্রতি বছর মুখরিত থাকে ভাষার মাস। তবে করোনা পরিস্থিতির কারণে এবার তা সম্ভব হচ্ছে না। তাই ব্যক্তি পর্যায়ে সাহিত্যের চর্চা বাড়িয়ে এবং সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আরও বাড়িয়ে ভাষা এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাতে আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে ফেসবুকে আসছে বিদ্রুপাত্মক সমালোচনা, করা হচ্ছে ট্রলও। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। সংশ্লিষ্টরা বলছেন এসব বন্ধ না হলে তাদের সামনের দিনের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়বে। করোনার কারণে বাতিল করতে হয় গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরে আইন সংশোধন করে জেএসসি ও এসএসসির নম্বরের ভিত্তিতে দেয়া হয় ফল।
শনিবার প্রকাশিত ফলে এবার পাশ করেছেন শতভাগ শিক্ষার্থী। আর এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপ করছেন অনেকে, করা হচ্ছে ট্রল। জেএসসি এসএসসিতে জিপিএ 5 পেয়েছিলেন কাজী তাহসিনা ফারহা। বলছেন পরীক্ষা হলেও জিপিএ 5 পাওয়ার প্রস্তুতি ছিল তার। ফল প্রকাশের পর ফেসবুকের বিদ্রূপে হতাশ তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখছি যে আমাদের নানাভাবে বিদ্রূপ করা হচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে জিনিসটা আসলে আমাদেরকে মানসিকভাবে অনেক বিপর্যস্ত করে ফেলছে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন অনেক শিক্ষার্থী এসব ট্রলে মানসিকভাবে বিপর্যস্ত। এটি বন্ধ না হলে সামনের দিনে পড়াশোনায়ও এর প্রভাব পড়বে। সবচেয়ে বড় কথা হচ্ছে এছাড়া ওরা কি করতো, ওরা যদি এখানে থাকতো আজকে, এই ভাবনাটা আসলে ভাবা দরকার। হ্যাঁ, এগুলি থেকে নিজেকে বিরত রাখাটা দরকার। শিক্ষামন্ত্রী বলছেন পরীক্ষার্থীদের পুরো প্রস্তুতি ছিল, নির্বাচনী পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছে তারা, তাই না পড়ে পাশ করার বক্তব্য ঠিক নয়। যারা 2020-এ পরীক্ষা দিয়েছেন তারা সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। পরীক্ষার ঠিক 2 দিন আগে পরীক্ষা বন্ধ হয়েছিল, কাজেই তারা তাদের বিষয়ে ভালোভাবে পড়াশোনা করেছেন, প্রস্তুতি নিয়েছেন। এবার পাশ করা শিক্ষার্থীরা আগামীতে যোগ্যতা অনুযায়ী নানা বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নেবে, তাই ট্রল নিয়ে না ভেবে সে প্রস্তুতি নেয়ার পরামর্শ দিচ্ছেন শিক্ষাবিদেরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বর্ণ চোরাচালানের নতুন কৌশল বেছে নিয়েছে চোরাকারবারিরা। ধরা পড়ার ঝুঁকি এড়াতে সাধারণ যাত্রীকে দিয়ে ব্যাগেজ রুলসের আওতায় কর দিয়ে স্বর্ণ নিয়ে আসছেন তারা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সবশেষ হিসাবে গত অক্টোবর-নভেম্বর 2 মাসে ঢাকা ও চট্টগ্রামের বিমানবন্দরে দিয়ে এসেছে 46.5 মণ স্বর্ণ। গোয়েন্দারা বলছেন কড়া নজরদারির কারণে ভিন্ন পথে হাঁটছেন চোরাকারবারিরা। ব্যাগেজ রুলসের আওতায় একজন যাত্রী বৈধভাবে কর দিয়ে 20 ভরি স্বর্ণ বা 2টি বার আনতে পারেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের হিসেবে গত নভেম্বরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর দিয়ে 5000 যাত্রী এনেছেন 9,500 বার, যার পরিমাণ প্রায় 1100 কেজি। এর আগের মাসেও আসে 259 কেজি। অস্বাভাবিক হারে স্বর্ণ আসে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েও। অক্টোবর-নভেম্বর 2 মাসে যাত্রীরা কর দিয়ে ছাড় করেন 490 কেজি। সব মিলিয়ে 2 বন্দর দিয়ে 2 মাসে এসেছে 46 মণের বেশি। অথচ 2 বন্দর দিয়ে 2019-20 অর্থ বছরে আসে মাত্র 180 কেজি স্বর্ণ। এসব স্বর্ণের গন্তব্য জানতে অনেক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন বিমানবন্দরের দায়িত্বে নিয়োজিত একাধিক গোয়েন্দা সংস্থা। তারা জানান বেশিরভাগ স্বর্ণের সঙ্গে যাত্রীর সম্পর্ক নেই, আবার অনেক যাত্রী ফাঁকি দিয়েও বের হওয়ার চেষ্টা করেন। একজনের কাছে 2 কেজি 3 কেজি পাঠিয়ে অনেক ঝুঁকি থেকে যায়। এই জন্য সম্প্রতি তারা এই পদ্ধতি অবলম্বন করছে যে একজনের কাছে না পাঠিয়ে এটা অনেকের কাছে পাঠিয়ে দেয়। তো এখানে তো এগুলোতে সবদের ডিউটি ট্যাক্স দিয়ে যায় তাও কিন্তু না, অনেকে ডিউটি ট্যাক্স না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এদিকে জুয়েলার্স সমিতির নেতারা জানান স্বর্ণ আমদানি নীতিমালা হলেও এখনো জটিলতা কমেনি, তাই ডিলাররা স্বর্ণ আমদানি করতে পারছেন না। এই অবস্থায় চাহিদা মেটাতে কিছু ব্যবসায়ী ব্যাগেজ রুলসের আওতায় যাত্রীদের মাধ্যমে স্বর্ণ আনছেন। একজন ইম্পোর্টারের কস্ট কিন্তু হলো গিয়ে প্রায় 3,500 টাকা 1 ভরি গোল্ড এদেশে আনতে। অথচ আপনি যদি ব্যাগেজ রুলে যদি আনেন শুধুমাত্র 2,000 টাকা ট্যাক্স দিয়ে আপনার 20 ভরি স্বর্ণ আপনি বাংলাদেশের বাজারে নিয়ে আসতে পারেন। ইম্পোর্ট বন্ধ থাকার কারণেই আপনার ব্যাগেজ রুলে আপনার এই স্বর্ণটা আসছে এবং মোটামুটি চাহিদা কিছুটা তারা মেটাবার চেষ্টা করতেছে। গোয়েন্দারা বলছেন বৈধ পথে আমদানি হলে স্বর্ণের ব্যবহার ও গন্তব্য সরকারের নজরদারির আওতায় থাকত, কিন্তু যাত্রীরা আনা স্বর্ণের গন্তব্য অনিশ্চিত। গোয়েন্দারা জানান চোরাকারবারিদের এসব স্বর্ণ ব্যবহার হচ্ছে মাদকসহ নানা অবৈধ কাজের লেনদেনের মাধ্যম হিসেবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানুয়ারির শেষ দিনে এসে রেকর্ড হলো মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে 5 ডিগ্রিতে। উত্তরাঞ্চল জুড়েই বইছে তীব্র শৈত্যপ্রবাহ। এছাড়া ময়মনসিংহ বিভাগ ও দেশের মধ্যাঞ্চলের কিছু জায়গার ওপর দিয়ে বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে শীতের তীব্রতা থাকবে আরও 2-3 দিন। মাঘের মাঝামাঝি এসে তীব্র শৈত্যপ্রবাহের কবলে দেশের উত্তরাঞ্চল। সন্ধ্যার পরপরই কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি। অনেক জায়গায় বেলা অনেকটা গড়ানোর পরও দেখা মিলছে না সূর্যের। এতে নেমে গেছে তাপমাত্রা। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে 5.5 ডিগ্রি সেলসিয়াস, যা এ পর্যন্ত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অফিসের তথ্য, মৌসুমের সবচেয়ে বিস্তৃত এলাকা জুড়ে বইছে শৈত্যপ্রবাহ। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আপনার রাজারহাট 5.5 ডিগ্রি, এটা এই বছরের সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা। এবং দেখা যাচ্ছে যে আজকে বিশেষ করে আপনার কুড়িগ্রাম, রাজশাহী এই অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। সেই সাথে আপনার ময়মনসিংহ ডিভিশন আছে এবং রংপুর, রাজশাহী ডিভিশন, তার সাথে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, শ্রীমঙ্গল, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, ভোলা এইসব জায়গাতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ রয়েছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় রাতে তাপমাত্রা সামান্য কমলেও অন্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে অবস্থার উন্নতি হবে 2-3 দিনের মধ্যেই। এই বছরে হয়তো শেষ হতে পারে, আর যদি আসে এটাও মৃদু আকারে আসবে। তবে এই ধরনের আপনার সিভিয়ারিটি নিয়ে শত্রু আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, যেটা হচ্ছে গত 2 দিন থেকে তাপমাত্রা বেশি কমে গেছে। আমরা আশা করি হয়তো আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে ধাবিত হবে। শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার পর সারা দেশে ক্রমাগত তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পানি কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে তিস্তা, যমুনেশ্বরী ও ইছামতি নদীর তীরে। এরই মধ্যে রংপুর, নীলফামারী ও মুন্সিগঞ্জের অনেক এলাকা বিলীন হয়েছে নদীতে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও কার্যত তেমন উদ্যোগ নেই পানি উন্নয়ন বোর্ডের। পানি কমার সাথে সাথে রংপুরের তিস্তা নদীর তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। এতে গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা ও তারাগঞ্জ উপজেলার 2 লাখ মানুষ পড়েছে বিপাকে। এসব এলাকায় এরই মধ্যে বিলীন হয়েছে 4টি ব্রিজ, ছোট বড় 15টি রাস্তা ও 30,000 হেক্টর ফসলি জমি। পিচিং করছে, পিচিং এর উপর পাথর ফেলে রাখছে। এই পাথর দিয়ে কোনো কাজ হচ্ছে না। বন্যার সময় আইসে পানি বোর্ড ইউনিয়ন আসি, লক্ষ্য করি যদি 10টা বস্তা দেয় 2টা চুরি হয়ে যায়। নীলফামারী সদর উপজেলার যমুনেশ্বরী নদীর ভাঙনও প্রকট। এরই মধ্যে পঞ্চপুকুর ইউনিয়নের পুরানা কাছারি এলাকা থেকে আফতাবের মোড় পর্যন্ত 1000 ফুট রাস্তা বিলীন হয়েছে নদীতে। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে 5 শতাধিক পরিবার। কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছে, যাওয়ার কোনো রোড নাই, রাস্তা নাই। একজন রোগী যদি হয়, অ্যাম্বুলেন্স যাওয়ার মতো কোনো রোড নেই। পান্নান বোর্ডের একটা টিটু ক্যানেল পাসি, সেই টিটু ক্যানেলের আস্তা কোনো মতন দিয়া নদী পাড়া বিভিন্ন জায়গায় অবস্থান করি। আমরা এই পাশে আলু, শাকসবজি, আগাম আবাদ করি, কিন্তু রাস্তাঘাট নদীতে পড়ে যাওয়ার কারণে, বিলীন হওয়ার কারণে আমরা কিন্তু ন্যায্য মূল্যটা পাই না। ভাঙন প্রতিরোধে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, তবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খুব শীঘ্রই আমাদের দুর্গস্ত স্থান চিহ্নিত করে আর যেসব জায়গা ভাঙছে ওগুলো চিহ্নিত করে আমরা কাজ শুরু। এদিকে মুন্সিগঞ্জের ইছামতি নদীর 10 কিলোমিটার এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। বিলীন হয়েছে এসব এলাকার বসতঘর, কৃষিজমি, মসজিদ সহ 1/2 শতাধিক স্থাপনা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে নদী তীরে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বেসরকারি পর্যায়ে চাল আমদানিতে শুল্ক কমালেও আগ্রহ কম ব্যবসায়ীদের। 1 মাসে ঋণপত্র খোলার বিপরীতে আমদানি হচ্ছে মাত্র 10%। তবে খাদ্য সচিবের দাবি এর প্রভাব পড়বে না খোলা বাজারে। প্রায় 1 মাস আগে ঘাটতি মেটানো ও দাম কমাতে চালের আমদানি শুল্ক কমায় সরকার। আবেদনের সময় বাড়িয়ে 300-র বেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয় আমদানির অনুমতি। তারপরও এর সুফল মিলছে না। বাজারে এখনও চড়া চালের দাম। আমদানিকারকদের দাবি, সরকারি বেসরকারি 2 পর্যায়েই ভারতের চালের ওপর নির্ভরতায় সে দেশেও বেড়েছে দাম। 2 মাস আগে টন প্রতি $380 থেকে $390 কেনা গেলেও এখন তা বেড়েছে $10 বেশি। পাশাপাশি আছে ঋণপত্র খোলার 20 দিনের মধ্যে চাল বাজারজাতের নির্দেশনা। এতে বেশি চাল আমদানিতে লোকসানের শঙ্কা তাদের। ভারত থেকে স্বাভাবিকের তুলনায় চালটা কম আসছে, তার প্রধান কারণ হলো ভারতে অত্যাধিক যানজট। আর বাংলাদেশ সরকারের এলসির বিষয়ে 31শে জানুয়ারির মধ্যে খোলার সুযোগ দিয়েছে, যেটা আমাদের জন্য আসলে খুব কষ্ট হচ্ছে। ইন্ডিয়াতে ফুড কর্পোরেশন নাকি আর জেলা পর্যায়ে থেকে
যে সমস্ত চাল বাংলাদেশে ঢুকবে তার একটা এনওসি নিতে হবে। এই এনওসি নিতে গিয়ে এখানে ওদের একটু টাইম লাগতেছে। বিষয়টি স্বীকার করেই খাদ্য সচিব জানালেন, সরকারি আমদানি বাড়ায় গুদামে মজুদ বেড়েছে। এছাড়া বেসরকারি আমদানি চাল ঠিকঠাক বাজারজাত হচ্ছে কিনা তা তদারকিতে 8 জেলার জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি বাজারে চালের সংকট নেই বলেও দাবি তার। 10%-এর মতোই আসছে আর কি, আসতেছে, রেগুলারই আসতেছে। মূল কারণ হচ্ছে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে ওখানে একটু দাম বাড়ছে, ব্যবসাদাররা তাদের সুবিধা বুঝেই আনবে, ওখানে একটু দাম বাড়ছে, সেটা হয়তো সেই অনুসারে যদি একবারে আমরা যদি জিরো করে দিতাম তাহলে যেভাবে আসতো সেভাবে তো আসবে না। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্যে দেশের সরকারি গুদামে চালের মজুদ 7,04,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মুক্তির দাবিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ থেকে আটক করা হয়েছে 4,000-এর বেশি মানুষকে। নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনি আটক হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। নার্ভ এজেন্ট দিয়ে হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর জার্মানিতে কয়েক মাসের চিকিৎসা শেষে দেশে ফিরেই আটক হন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। স্থগিত অর্থ আত্মসাতের মামলা চলাকালে নাভালনির পুলিশের কাছে নিয়মিত হাজিরা দেওয়ার কথা। সে নির্দেশ অমান্য করার অভিযোগে 17 জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। পরে 30 দিনের আটকাদেশ দিয়ে নাভালনিকে কারাগারে পাঠানো হয়। তার দাবি, চিকিৎসার স্বার্থে হাসপাতালে ছিলেন, তা কর্তৃপক্ষ জানে। পরে নাভালনির ডাকে 23 জানুয়ারি বিক্ষোভ করেন তার সমর্থকেরা। এর ধারাবাহিকতায় তার মুক্তির দাবিতে রোববার দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। নাভালনিকে যে কারণে গ্রেপ্তার করা হয়েছে তা পুরোপুরি অবৈধ, এগুলো মেনে নেওয়া যায় না। নাভালনির সমর্থনে যারা শান্তিপূর্ণ বিক্ষোভে নেমেছিল তাদেরকে আটক করা হচ্ছে। তীব্র ঠান্ডা উপেক্ষা করেই বিক্ষোভে নামেন নাভালনি সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মস্কোর সব মেট্রো রেল বন্ধ করে দেয় পুলিশ। আমার 55 বছর বয়স, আমার নাতি নাতনি আছে, তাদের ভবিষ্যতের কথা ভেবেই রাজপথে নেমেছি। দাবি একটাই, একটা মুক্ত দেশ চাই। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় নাভালনির সমর্থকদের, রেহাই পাননি সাংবাদিকেরাও। তারা আমার পায়ে, হাতে, মাথায় আঘাত করেছে। আমি পেশাগত দায়িত্ব পালনের জন্য এসেছি। তারা আমাকে যেভাবে আঘাত করেছে, আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা এটি। আমি সৌভাগ্যবান যে আমি হেলমেট পরেছিলাম। বিবিসি জানায়, বিপুল সংখ্যক মানুষ আটক হওয়ায় পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ ফুটবলের 5ম রাউন্ডে আজ 2 বিগ ম্যাচ। কুমিল্লায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের পরীক্ষা নেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলা শুরু বেলা 3টায়। এর আধ ঘন্টা পর ঢাকায় জমবে 2 আবাহনী লড়াই। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মোহামেডানের হোম ভেন্যু। এখানে সবশেষ আবাহনীকে রুখে দিয়ে উজ্জীবিত সাদা কালো শিবির। এবার তাদের সামনে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, তাদেরও হোম ভেন্যু এটি। লিগে এখন পর্যন্ত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে আসতে চায় না আফগানিস্তান। সেন্ট্রাল ভেন্যুতে খেলার ইচ্ছা জানিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে চিঠি দিয়েছে তারা। এদিকে ম্যাচ সূচি চূড়ান্ত না হওয়ায় জাতীয় দল নিয়ে পরিকল্পনা এগোতে পারছে না বাফুফে। এ নিয়ে আগামী সপ্তাহে সভায় বসবে ন্যাশনাল টিমস কমিটি। ফিফা ওয়েবসাইট বলছে, বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ 25 মার্চ। 7 জুন ভারত আর 15 জুন খেলা ওমানের বিপক্ষে। নির্ধারিত সূচিতে 3টি ম্যাচই ঘরের মাঠে। কিন্তু করোনা পরিস্থিতিতে এক ভেন্যুতেই ই গ্রুপের সব ম্যাচের গুঞ্জন বাড়ছেই। পালে হাওয়া দিয়েছে এএফসিকে পাঠানো আফগানিস্তানের চিঠি। আফগানিস্তান ফুটবল ফেডারেশন এশিয়ান ফুটবল ফেডারেশনকে একটা পত্র দিয়েছে যে আসলে তারা
কোভিড সিচুয়েশন বা সকল কিছু মিলিয়ে বাংলাদেশে আসার ব্যাপারে তাদের একটা অনীহার বিষয় তারা জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে। বাট অফকোর্স এশিয়ান ফুটবল কনফেডারেশন কিন্তু সেটা আমাদের কাছে ফরওয়ার্ডও করেনি বা এই বিষয়ে আমাদের কাছে কোনো কিছু জানতেও চায়নি। বাফুফে দ্বিধায় থাকলেও জাতীয় দল নিয়ে পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ভারত। ওমান বা কাতারে বাকি সব ম্যাচ খেলতে আপত্তি নেই আইএফএফের। তার আগে আরব আমিরাতে হবে প্রস্তুতি ক্যাম্প। জামালদের নিয়ে কি ভাবনা বাফুফের? যদি আমাদের এই শিডিউলগুলোতে কিছু ত্রুটি বিচ্যুতি আসে বা আমাদের ঘরোয়া ক্যালেন্ডারে যদি কিছু পরিবর্তন আসে, সেটা আমরা ন্যাশনাল টিমস কমিটির একটা মিটিং আমরা করব। সেই ন্যাশনাল টিমস কমিটির মিটিংয়ে আসলে আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্প কবে নাগাদ আমরা শুরু করব এবং সেক্ষেত্রে আমাদের অন্যান্য কী কী ডেভেলপমেন্ট রয়েছে সেগুলো দেখে আসলে আমরা চূড়ান্ত ডিসিশনটা নিব। এশিয়া অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচ জুনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা আছে। সেক্ষেত্রে সেন্ট্রাল ভেন্যুতেই সব ম্যাচ হলে কাতারেই খেলার পক্ষে বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্নওয়াল ব্র্যাথওয়েটের অবদানে প্রস্তুতি ম্যাচের সুযোগ দারুণ কাজে লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে মূল লড়াইয়ে গুরুত্বপূর্ণ হবে দ্রুত উইকেটের আচরণ বুঝে নেওয়া। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্পোর্টিং উইকেটের বাড়তি বাউন্স মাথায় রেখে ব্যাটসম্যানদের কৌশল সাজানোর পরামর্শ দিচ্ছেন সাবেক ব্যাটসম্যান নুরুল আবেদিন নোবেল। অফ স্পিনারদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ নন বোলিং আর্মের ব্যবহার। এই জায়গায় কিছুটা ব্যতিক্রম রাকিম কর্নওয়াল। নন বোলিং আর্মটা প্রায় অব্যবহৃত রাখা সত্ত্বেও দুর্দান্ত অ্যাকিউরেসি, একেবারে ছোট রান আপ, প্রায় জায়গায় দাঁড়িয়ে বল করেন বলে ভাবার জন্য স্বাভাবিকের চেয়ে একটু কম সময় পায় ব্যাটসম্যানরা। উচ্চতার কারণে অতিরিক্ত বাউন্স সহজাত শক্তিশালী আঙ্গুলের ব্যবহারে জানেন কিভাবে টার্ন আদায় করে নিতে হয়। ডানহাতি অফ স্পিনারের বোলিং নিয়ে হয়তো আরও কিছু গবেষণা হতো, কিন্তু তার আগেই ক্যারিবীয় হেভি ওয়েটকে আড়ালে নিয়ে গেল ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন আর বল হাতে নেননি রাকিম। শুধু রাকিম নয়, ওয়ারিকানের স্পিনটাও ভুগিয়েছে সাদমানদের। নিষ্প্রাণ ড্র সত্ত্বেও 3 দিনের প্রস্তুতি ম্যাচটা তাই আলোচনায় থাকলো। সবশেষ ম্যাচে সাগরিকায় আফগানিস্তান স্পিন অ্যাটাকের সামনে রীতিমতো আত্মসমর্পণ করেছিল মুমিনুলরা। 17 মাস পর আবার সেখানে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ, কিন্তু রাকিম ওয়ারিকানদের পারফরম্যান্সে এটা বোঝা যাচ্ছে স্পষ্ট, হোমওয়ার্কটা ভালো সেরে এসেছে অতিথিরা। রাকিন খুব ভালো বল করছে। ও একজন কোয়ালিটি অফ স্পিনার। টানা ডট বল করে ও প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে। এই কৌশলটাই টেস্ট ম্যাচে কাজে লাগাতে চাই। পাশাপাশি ব্যাটসম্যানদেরও বড় ইনিংস খেলতে হবে। জেসন হোল্ডার নেই, আমার চেষ্টা থাকবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। এম এ আজিজের স্লো অ্যান্ড লো উইকেটে ব্যাটিংটা ভালো হয়নি। সাগরিকার স্পোর্টিং উইকেট দাবি করছে ভিন্ন কৌশল। স্পোর্টিং উইকেটে মন্থরতার সমস্যা কম। চতুর্থ এবং পঞ্চম দিন যথারীতি বাড়তি টার্ন পাবেন স্পিনাররা। স্পিন ফেভারিজম হবে এখানে। ধরেন আমাদের 4টা স্পিনার আছে। সাকিব ইজ দেয়ার, তারপরে আপনার তাইজুল, নাইম, মিরাজ, 4টা স্পিনার। হয়তো মনে হয় 3টা স্পিনার খেলবে, 2টা পেসার খেলবে। তো ওভারঅল স্পিনারদের উপরই আমাদের আস্থা বেশি এবং স্পিনার উইল গেট দ্য বেনিফিট। প্রস্তুতি ম্যাচে 3 দিন প্রায় প্রতিটি ডিপার্টমেন্টে দাপট অতিথিদের। শেষ দিন দ্বিতীয় ইনিংসে কিছু প্রতিরোধ দেখিয়েছেন সাদমান ইয়াসির, কিন্তু তার আগে যে প্রয়োজনীয় আত্মবিশ্বাস মজুত করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম। ওয়ানডের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলে টেস্ট সিরিজ জেতা কঠিন হবে না। তবে প্রতিপক্ষকে হালকাভাবে না নিতে সতর্ক করেছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান ও মোহাম্মদ শরীফ। চট্টগ্রাম টেস্টে সিনিয়রদের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বলেছেন এ দুজন। দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসার পর থেকেই কথা হয়েছে অনেক। প্রত্যাশা মতো ওয়ানডে সিরিজে দাঁড়াতেই পারেনি উইন্ডিজ। হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ নিয়ে মাঠে নামতে হচ্ছে টেস্ট সিরিজে। সাকিব তামিমরা যেখানে আত্মবিশ্বাসের চূড়ায়, সেখানে তলানিতে ঠেকেছে ক্যারিবিয়ানদের মনোবল। ঘরের মাঠে ওয়ানডের মতো টেস্টেও ফেভারিট টিম টাইগার্স। প্রায় 1 বছর পর সাদা পোশাকে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ। আফগান লজ্জাও ভুলে গেলে চলবে না।
এরকম একটা টিম নিয়ে আসছিল আফগানিস্তান, তাদের সাথে কিন্তু আমরা ম্যাচ হারি। সো যদি আমরা চিন্তা ভাবনা করি যে না একদম লাইটলি নেব, কোনো ওয়ে থাকবে না, আমাদের সিরিয়াসলি মাঠে ঢুকতে হবে এবং ভালো পারফর্ম করে ম্যাচটা জিততে হবে। সবাই প্রফেশনাল প্লেয়ার, খুব কুইক, তারা সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে। সো প্রফেশনাল প্লেয়ারদের অ্যাটিটিউড এইটা, যত তাড়াতাড়ি যে কোনো ফরম্যাটের সাথে যাতে খাপ মানিয়ে নিতে পারে। সো কোনোভাবেই তাদেরকে নেগলেক্ট করার কোনো কারণই দেখি না। দলে রাখা হয়েছে 5 পেসার 4 স্পিনার। সোহান খালেদ বাদ পড়লেও জায়গা পেয়েছেন ইয়াসির রাব্বি ও হাসান মাহমুদ। বোলারদের নিয়ে বাজি ধরা গেলেও ব্যাটসম্যানদের ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ ঘরোয়াতে 10,000 রান করা তুষারের। ওয়েস্ট ইন্ডিজ ওরকম আহমারি টিম না, কিন্তু তাদের ফাস্ট বোলিং অ্যাটাক কিন্তু যথেষ্ট ভালো। সো এই ক্ষেত্রে বলবো যারা নতুনদের সুযোগ দিতে যাচ্ছেন ব্যাটসম্যানদের একটু দেরি করে দেওয়া উচিত। বোলারদের ক্ষেত্রে যে কোনো টাইমে টেস্ট খেলানো যায়। ওয়ানডে সিরিজের মতো টেস্টেও সাকিব, তামিম, মুশফিককে দায়িত্ব নিতে বলছেন এই দুই ক্রিকেটার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় মেসি গ্রিজম্যানের নৈপুণ্যে অ্যাথলেটিক বিলবাওকে 2-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে সালার জোড়া গোলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। তবে ব্রাইটনের কাছে 1-0 ব্যবধানে হারে টটেনহাম। লা লিগায় টানা 5ম জয়ে শুরু থেকে উজ্জ্বল বার্সেলোনা। প্রথমার্ধে লিড এনে দেয় মেসির গোল। খুদে জাদুকরের দুর্দান্ত ফ্রি কিকটি ঠেকানোর সাধ্য ছিল না বিলবাও গোলরক্ষকের। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা ছন্দপতন বার্সার। জর্ডি আলবার আত্মঘাতী গোলে খেসারত দেয়া লাগে, তবে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কাতালান জায়ান্টরা। গ্রিজম্যানের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে। এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এলো বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে শুরুতে ছন্দ খুঁজে পাচ্ছিল না লিভারপুল। সালার গোলে ডেডলক ভাঙে 57 মিনিটে। 11 মিনিটের ব্যবধানে জোড়া পূর্ণ করেন এই মিশরীয় তারকা। এরপর উইনালডামের গোলে ম্যাচে ফেরার কোনো আশাই থাকে না ওয়েস্ট হ্যামের। শেষ দিকে হ্যামারদের একটি গোল ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেনি। এদিকে খেই হারিয়েছে টটেনহ্যাম। শুরুতে কিছুদিন মিউজিক্যাল চেয়ারের মতো ঘুরে ইপিএল এর শীর্ষে ছিল মরিনিওর দল, এখন পিছিয়ে পড়েছে অনেকটা। লিভারপুলের কাছে হারার পর এবার ব্রাইটনের কাছেও হারল স্পার্স। টানা 2 পরাজয় পয়েন্ট টেবিলের 6 নম্বরে টটেনহ্যাম। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারে 1 বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে সেনাবাহিনী এবং পুরো দেশের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি তাদের। অং সান সুচি আটক হওয়ার পর এই ঘোষণা এলো এবং সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন প্রেসিডেন্ট উইন মিন্ট সহ দলের শীর্ষ নেতারাও। বন্ধ রয়েছে টেলিফোন, ইন্টারনেট, রেডিও, টেলিভিশন সম্প্রচার। দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। এ বিষয়ে আরও জানতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন নুসরাত জেরিন। জেরিন, একটা দীর্ঘ সময়ের পরে কিন্তু আমরা এই সেনা অভ্যুত্থানটা দেখছি। সেক্ষেত্রে এই সেনা অভ্যুত্থান আঞ্চলিক প্রেক্ষাপটে কী ধরনের প্রভাব রাখতে পারে? মিয়ানমারে আসলে 2011 সালের পর এই প্রথম আবার 10 বছর পরে আবার সেনা অভ্যুত্থান হলো। তো সেক্ষেত্রে যে বিষয়টা সবার আগেই আসে সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু, যেখানে বাংলাদেশ এবং মিয়ানমার সরকারের মধ্যে এটা নিয়ে আলোচনা চলছে, প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার একটা বিষয় চলছে। সেই সাথে হচ্ছে একটা আপনার আন্তর্জাতিক অপরাধ আদালতে যখন এই বিষয়টা বিচারাধীন এবং মিয়ানমার সরকারকে বলা হয়েছে যে সেনাবাহিনী যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার, তো এমন একটি সময় যখন এই পদক্ষেপটা হলো তখন খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই রোহিঙ্গা ইস্যুটা আরও বেশি দীর্ঘায়িত হবে। খুব সহজে যে এটা সমাধান হচ্ছে না, আসলে বিশ্লেষকরা এমনটাই আশঙ্কা করছেন যে খুব সহসা এটা বিষয়ে কোনো সমাধান আসছে না। সংবিধানে কিন্তু জরুরি অবস্থার একটা এখতিয়ার আছে সেনাবাহিনীর। আপনি কি মনে করেন যে এরকম কোনো ধরনের পরিস্থিতি সামনে আসতে পারে কি না? আসলে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হলেও আপনার সংবিধান যেটা 2008 সালে সেনাবাহিনী কর্তৃক প্রণয়ন করা হয় সেখানে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। তারই অংশ হিসেবে জরুরি অবস্থা জারির বিষয়টিও আছে। সেই সাথে পার্লামেন্টে 25% আসন সেনাবাহিনীর জন্য বরাদ্দ থাকবে তেমনটা বলা আছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও তাদের হাতেই থাকে। তো বিষয়টা হচ্ছে যে 1 বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে, সেটা আসলে এই মুহূর্তে এটা আবার দীর্ঘায়িত হবে কিনা, মেয়াদ বাড়বে কিনা সে বিষয়ে বলা যাচ্ছে না। কিন্তু
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেটা বলছে যে সুচির যে একটা ইমেজ আছে মানে ইন্টারন্যাশনালি তার যে একটা অবস্থান রয়েছে সে বিষয়টাকে হয়তো বা সেনাবাহিনী গুরুত্ব দেবে এবং যে কারণে কিন্তু তার দল থেকেও বলা হয়েছে সেনা নেতাকর্মীদের যে কোনো ধরনের আইন বহির্ভূত কোনো পদক্ষেপ না নিতে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তো ধারণা করা হচ্ছে যে হয়তোবা আন্তর্জাতিক চাপে মিয়ানমার সেনাবাহিনী জরুরি অবস্থার মেয়াদ হয়তোবা বাড়াবে না বা একটি সমঝোতা হতেও পারে, এমন একটি আভাস দেওয়া যাচ্ছে। জেরিন, আমরা কিন্তু যেটা দেখেছি যে নভেম্বরে যখন নির্বাচন হলো শুরু থেকেই সেনাবাহিনী সমর্থিত যে বিরোধী দল তাদের একটা অভিযোগ ছিল যে নির্বাচনটি পক্ষপাতিত্ব হয়েছে এবং নির্বাচনের ফলাফলকে তারা মানছেন না। যদিও গত দুদিন আগে কিন্তু তারা বলেছিলেন যে তারা বর্তমান যে নির্বাচিত সরকার ক্ষমতায় আছে অং সান সুচির যে দলের উপদেষ্টা সেটিকে তারা মেনে নিচ্ছেন, কিন্তু হঠাৎ করে এই দুদিনের মধ্যেই তাদের এই মতামত বদলে যাওয়া, এক্ষেত্রে কি আপনি ওই নির্বাচনের ফলাফলটাকে বিবেচনায় আনছেন নাকি রোহিঙ্গা ইস্যু এক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? আসলে নির্বাচনের পর যখন সুচির দল দাবি করে যে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তখন থেকে বিরোধী দল প্রতিবাদ জানিয়ে আসছিল, কিন্তু আপনার নির্বাচন পর্যবেক্ষকদের যদি কথা বলেন, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক যারা ছিলেন বা দেশটির নির্বাচন কমিশন তারা বারবারই বলেছেন যেটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, এখানে কোনো কারচুপির কোনো সুযোগ নেই। এবং আপনার মিয়ানমারের সুপ্রিম কোর্টও বিষয়টিকে অভিযোগ হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, স্থগিত করেছিল ডিসিশনটা। তো এমন পরিস্থিতিতে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আপনার মিয়ানমারে অবস্থিত 16টি দেশের দূতাবাস থেকে তারা বারবার আহ্বান জানিয়েছিলেন যে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, গণতান্ত্রিক একটি দেশে যেন নতুন করে সেনা অভ্যুত্থান না হয় বা সামরিক হস্তক্ষেপটা না হয়। তো এরপরেও যখন এমন একটি পদক্ষেপ আসলো তখন আসলে শুধুমাত্র একটি সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে এত বড় পদক্ষেপ হওয়ার কথা না, যে কারণে কারণ আপনার আগেও যখন একাধিক মানে যখন সামরিক শাসন ছিল তখন কিন্তু বিভিন্ন দেশ বিভিন্নভাবে অবরোধ দিয়ে এসেছিল, অর্থনৈতিক অবরোধ, এরকম অনেক স্যাংশন তাদের উপরে ছিল। তো শুধুমাত্র একটা নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন করে সেই জায়গায় চলে যাওয়াটা এটা কোনোভাবে আসলে এভাবে এত সহজে বলে দেওয়া যায় না। তো এই ক্ষেত্রে রোহিঙ্গা ইস্যু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার এখানে সেনা সদস্যদের বিচারের মুখোমুখি করার একটা ব্যাপার ছিল, জবাবদিহিতার একটা প্রশ্ন ছিল। তো এইসব বিষয়ে আসলে ধামাচাপা দিতেই এই যে ঘটনাটা হয়েছে এমনটা সহজে আসলে অনুমান করা যায়। জেরিন, আরও আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে যদিও এটি মিয়ানমারের নিজস্ব একটা তাদের ক্ষমতার পালাবদলের একটা বিষয় আমরা দেখছি, কিন্তু সেক্ষেত্রে আন্তর্জাতিক হস্তক্ষেপটা কি হতে পারে? যেমনটি বলছিলাম যে এর আগেও অর্থনৈতিক অবরোধ ছিল, আপনার যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে তাদেরকে অর্থনৈতিক অবরোধে তারা ছিল সামরিক শাসনের কারণে, যেহেতু তারা গণতন্ত্রের পথে ফিরছিল না। তো এরই মধ্যে কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনিও এটা সমালোচনা করেছেন, উদ্বেগ জানিয়েছেন মিয়ানমারের পরিস্থিতি নিয়ে। জাপান আছে, প্রতিবেশী দেশের মধ্যে জাপান, এরই মধ্যে সমালোচনা করেছে অস্ট্রেলিয়া। প্রতিটি দেশ থেকে কিন্তু একটি নেগেটিভ ভাইব যেটাকে আমরা বলি, নেতিবাচক একটা, সবাই কিন্তু এটা সমালোচনাই করছেন যে হঠাৎ 10 বছর পরে আবার সেই পুরনো অবস্থায় ফিরে যাওয়ার যে একটা ঘটনা ঘটলো সেই বিষয়টা সবাই এটা সমালোচনা করছে। তো এখন পর্যন্ত সরকার অন্যান্য দেশের সরকার থেকে কঠোর কোনো পদক্ষেপের ঘোষণা আসেনি। তো যত সময় যাবে আসলে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। জেরিন কথা বলছিলেন, নুসরাত জেরিন কথা বলছিলেন মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে। আমাদের সংবাদ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন নুসরাত জেরিন। আর এর সাথে শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। মিয়ানমার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার অং সান সুচি, আটক করা হয়েছে প্রেসিডেন্টকেও, বন্ধ টেলিফোন ও ইন্টারনেট সেবা। রাজধানীতে ইউল্যাবের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা, মূল অভিযুক্ত সহ 2 জন গ্রেপ্তার। একষট্টি জেলায় পৌঁছেছে করোনার 50 লাখ টিকা, 3 জেলায় যাবে উপহারের ডোজ। এ পর্যন্ত জমা 20,000 আবেদন। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক 27 মার্চ, জানালেন পররাষ্ট্র সচিব
বিশেষ বিমান চলাচল সুবিধা বাড়ল 3 মাস। শুরু হলো বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি। এবার করোনার কারণে 21শে বইমেলা পিছানো সহ সীমিত থাকছে আয়োজন। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।